আমেরিকা র্যাবের সাবেক প্রধান ও বর্তমান পুলিশ প্রধান বেনজির সহ 6 জন র্যাবের কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠান হিসাবেও র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার পোশাকি নাম স্যাংশন। এর জের কাটতে না কাটতেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে আমেরিকায় অবাঞ্ছিত ঘোষণা করে তার মার্কিন ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। এখন 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে এই স্যাংশন মানে কি, যারা এই স্যাংশনের মুখোমুখি হলে তারা কি কি সমস্যায় পড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে হাসিনা সরকারের উপরে এই স্যাংশন কি প্রভাব ফেলবে। আর তৃতীয় বিষয় হচ্ছে আমেরিকার এই স্যাংশনের উপরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা লিপ্ত আছে তারা কি ভরসা করতে পারে? আমেরিকা কি আদৌ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে চিন্তিত? আমরা প্রথম বিষয়টা নিয়ে আলাপ করি। এই স্যাংশন মানে কি, যারা এই স্যাংশনের মুখোমুখি হলেন তারা কি কি সমস্যায় পড়বেন। আমি পত্রিকাগুলো দেখছিলাম, সেখানে বলা হচ্ছে এরা আমেরিকান ভিসা পাবে না। কথা সত্য, তারা ভিসা পাবে না, কিন্তু তাতে কি খুব ঝামেলা হবে? কেউ যদি সারা জীবন আমেরিকায় না যায় তাহলে কি খুব অসুবিধা হবে? মোটেই না। তাহলে আসল সমস্যা কি? সমস্যা হচ্ছে যারা আমেরিকান স্যাংশনের মুখোমুখি হয় তাদের এবং তাদের ইমিডিয়েট পরিবারের সদস্যদের সাথে আমেরিকা ডিল করে না। ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বলতে স্ত্রী, সন্তান, ভাই বোন। স্ত্রী, সন্তান, ভাই বোন কেন এই স্যাংশনের আওতায় পড়ে সেটা আমি পরে ব্যাখ্যা করছি। আর ডিল না করা বলতে কি বোঝায় সেটা আমি এখন ব্যাখ্যা করছি। আমেরিকার মূল শক্তি হচ্ছে তার ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমরা যারা ব্যাংকিং করি, ক্রেডিট কার্ড ইউজ করি, মানে একজন সাধারণ মধ্যবিত্তের জীবন যাপন করি, সেটা দেশে হোক আর বিদেশে হোক, আমরা সবাই আমেরিকার ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে বাস করি। পৃথিবীর সকল আন্তর্জাতিক ট্রানজ্যাকশনের 85% এই আমেরিকান ফাইন্যান্সিয়াল চ্যানেলের মধ্যে দিয়ে যায়। আমেরিকার ফাইন্যান্সিয়াল সিস্টেমকে তুলনা করা যায় একটা বিশাল সিআরএস সিস্টেমের সাথে। মানে আপনি যেই কারেন্সি ফেলেন না কেন ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা ডলারের মাজারে সিন্নি দিয়ে শক্তি আর দোয়া নিয়ে তার কাজ করতে যাবে। আর সহজ একটা উদাহরণ দিই, ধরেন আপনি থাকেন দিনাজপুরে বা রংপুরে, আপনার বাসার পাশে একটা সুপার মার্কেট আছে, সেখানে সুপার শপে কেনাকাটা করলেন, তারপরে আপনি বাংলাদেশি প্রাইম ব্যাংকের মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করলেন। মাস্টার কার্ডের আমেরিকান সার্ভার থেকে অ্যাপ্রুভাল নিয়েই পেমেন্টটা অ্যাকসেপ্টেড হবে। এইটাই আমেরিকান ফাইন্যান্সিয়াল সিস্টেম। আপনি এর পার্ট হয়ে গেলেন। আপনি থাকেন বাংলাদেশে, আপনি কিনছেন বাংলাদেশের মার্কেটে, আপনি পেমেন্ট করছেন বাংলাদেশের কোনো এক ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ডে। এখন আপনি এই সিস্টেমের বাইরে চলে গেলে কি হবে বুঝতে পারছেন? আপনি বাংলাদেশি ক্রেডিট কার্ডও ইউজ করতে পারবেন না, আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন না, আপনি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন না ফান্ড, যেখানে মাঝখানে আমেরিকান ফাইন্যান্সিয়াল সিস্টেম আছে। ধরা যাক আপনি সৌদি আরবে থাকেন, আপনি যাবেন ইংল্যান্ডে বেড়াতে, আপনি রিয়েলকে কনভার্ট করবেন পাউন্ডে। এটা আপনি পারবেন। বাইরে চলে যাওয়া মানে আপনি আধুনিক দুনিয়ার বাইরে চলে যাবেন এক ঝটকায়। আপনার ছেলে মেয়ে বিদেশে পড়লে আপনি তার লেখাপড়ার ফিও দিতে পারবেন না। ধরা যাক আপনি ব্যাংককে চিকিৎসা নিতে গেলেন, তাহলে পকেটে করে ডলার নিয়ে যেতে হবে। সেটা ব্যাংক থেকেও কিনতে পারবেন না, কিনতে হবে ব্ল্যাক মার্কেট থেকে। আরে কাজ করবে কিনা বেনজির, যে কিনা হাসিনার রাজ্যে একজন সম্রাটের জীবন কাটাতো। এই স্যাংশন পাওয়া মানুষগুলো আগে তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের নামে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো করতো। এই কারণে পরে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বাররাও এই স্যাংশনের আওতায় পড়ে যেন কোনোভাবেই সে আমেরিকার ফাইন্যান্সিয়াল সিস্টেমে ঢুকতে না পারে। যে মানুষটা আমেরিকান স্যাংশন পেল, তার যদি আমেরিকার সার্বভৌম এলাকায় কোনো সম্পদ থেকে থাকে সেটা বাজেয়াপ্ত হয়ে যায়। অনেকে বলছেন বেনজিরের নাকি আমেরিকায় বাড়ি আছে, সত্য মিথ্যা জানি না, তবে যদি থেকে থাকে ওটা অলরেডি মায়ের ভোগে চলে গেছে। আরো আছে, আমেরিকার মিত্র দেশগুলোতে একই ধরনের স্যাংশন আসতে পারে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রতিষ্ঠান হিসাবে র্যাব স্যাংশন পেয়েছে, তাহলে প্রতিষ্ঠান হিসাবে র্যাব কি কি সমস্যা করতে পারে? সে কোনো ট্রেনিং নিতে পারবে না বিদেশে। না, অবশ্য কথাটা ঠিক বলিনি, উত্তর কোরিয়ায় ট্রেনিং নিতে পারবে, অস্ত্র বা সরঞ্জাম কিনতে পারবে না। শুধু তাই নয়, এই বাহিনীতে কাজ করা কেউ আর শান্তি মিশনে যেতে পারবে কিনা সেটাও একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে রইল। আমার কষ্ট লাগে, এই বাহিনীগুলোর যে সৈনিকেরা আছে তারা সারা জীবন অপেক্ষা করে থাকে একটা মিশনে যাবে, কিছু উপার্জন হবে, সেটা দিয়ে সে নিজের ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করবে। এটা তো আমাদের সেই আপামর সাধারণ মানুষের ছেলে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। এরা তো কমান্ড ফলো করে, যা কমান্ড দেওয়া হয় সেটা মানাটাই তাদের ট্রেনিং। আপনি তো কমান্ডার ছিলেন, আপনি কমান্ডার হয়ে এমন কাজ কেন করলেন যাতে আপনার অনুগত সৈনিকেরা এমন একটা সমস্যায় পড়ে, তাদের মিশনে যাওয়াটা প্রশ্নের মধ্যে পড়ে যায়, মিশনে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে, শুধুমাত্র সে কোনো এক সময় তার ক্যারিয়ারের র্যাবে কাজ করেছে, এই দাগ তার শরীরে লেগে গেছে। কাজটা কি ঠিক হলো? এবার আসেন, এই স্যাংশন হাসিনা সরকারকে কি সমস্যায় ফেলবে সেটা দেখি। হাসিনা সরকার ভিন্ন মতকে জঙ্গি দমন নাম দিয়ে এতদিন জাস্টিফাই করে এসছে পশ্চিমের কাছে। এই কাজ শেয়ার করতে পারবে না, ক্রসফায়ার হাসিনা সরকার আর একটাও করতে পারবে না। এই বাহিনীগুলোই আর সেটা করতে রাজি হবে না। এতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিন্ন মতের মানুষদের আঙুল নাচিয়ে বলতো, বুক ফুলিয়ে রাস্তায় নামেন, আন্দোলন করে আমাদের ফেলায় দেন। এটা সে বলতে পারতো কারণ সে জানতো সে পুলিশ দিয়ে পিটিয়ে, গুলি করে, ক্রসফায়ারে দিয়ে, গুম করে, আদালতে মামলা করে সেই আন্দোলন স্তব্ধ করে দেবে। ভয়ে কেউ রাস্তায় নামতো না। এখন পরিস্থিতি পাল্টে গেল। এখন অতি উৎসাহী গোপালী পুলিশেরাও ভয় থাকবে।
ধীরে ধীরে পলিটিক্যাল স্পেসে মানুষ ভয় ভেঙে বেরিয়ে আসতে থাকবে। আরো আছে, হাসিনা সরকার আর স্বচ্ছন্দে পশ্চিমের সাথে ডিল করতে পারবে না। সবাই জেনে গেল হাসিনা সরকারের সেনাপ্রধান দুর্নীতির দায়ে, করাপ্ট প্র্যাকটিসের জন্য, মরালি করাপ্ট হওয়ার জন্য মার্কিন ভিসা তার বাতিল হয়ে যায়। হিউম্যান রাইটস ভায়োলেশন হয় এমন কাজ পুলিশ, র্যাব, ডিজিএফআই কেউই আর করতে চাইবে না। আর এটা ভেবেন না এখানেই শেষ। বেনজিরের স্যাংশন তো শুধু আকরামের ক্রসফায়ারের জন্য হয়েছে, একটা কেসেই তো কাইট। আর আজিজের ভিসা বাতিল হয়েছে আল জাজিরার ডকুমেন্টারির জন্য। আরো আছে না হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা কি একটা? গুম আছে, সিক্রেট ডিটেনশন আছে, রিমান্ডের নির্যাতন আছে, ক্রসফায়ার আছে অসংখ্য। আসবে সবই একে একে। রক্ত কথা বলে, রক্ত তো আমাদের ভাইরা কম দেয়নি, এই ঋণের শোধ দিতে হবে না? এবার আসেন তৃতীয় প্রসঙ্গে। আমেরিকার এই স্যাংশনের উপরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা লিপ্ত আছে তারা কি ভরসা করতে পারে? আমেরিকা কি আদৌ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে চিন্তিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই স্যাংশন প্রমাণ করে আমেরিকা বাংলাদেশে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মরিয়া। সে বাংলাদেশের রাজনীতিতে ইন্টারভেন করলো। সোজা কথায় সে হাসিনা সরকারের হাত মুচড়ে দিচ্ছে। কিন্তু ঠিক কি কারণে সেটা মুচড়াচ্ছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই 2007 সালের 1/11 ঘটনাকে। কেন 2007 সালে 1/11 ঘটনা দিয়ে ক্ষমতা দখল করানো হয়েছিল এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আমেরিকা আমাদেরকে দেয়নি। যদিও আমেরিকার প্রত্যক্ষ মদদে পরিকল্পনায় 1/11 ঘটেছিল। বাংলাদেশের মানুষ মনে করে আজকের সরকারের বিরুদ্ধে যা কিছু বড় বড় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, এর ভিত্তি তৈরি হয়েছে সেই 1/11। যেভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল আর পরে বিরোধীদের দমনকে এবং দমন করার পদ্ধতিকে উৎসাহ এবং অনুমোদন দেওয়া হয়ে এসছে, এর প্রধান কারিগর কিন্তু আমেরিকা। জঙ্গি দমন, চোরাচালানি দমন, মাদক পাচারকারী দমন, এই সমস্ত গাল ভরা নামের উসিলায় রাজনৈতিক বিরোধীদেরকে দমন করতে দেয়া হয়েছে। শুধু তাই না, বাংলাদেশকে কৌশলগতভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। কিভাবে? আমেরিকার এই অঞ্চলে যে স্ট্র্যাটেজিক নীতি ছিল সেটা চীন ঠেকানোর নীতি। এই উদ্দেশ্য হাসিলের জন্য ভারত কাজ করে দেবে, এই প্রতিশ্রুতির বিনিময়ে ভেট হিসাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই আমেরিকাকে বাংলাদেশ আবার বিশ্বাস করবে কেন? তবে এটা ঠিক, হাসিনা সরকার বিপদে পড়েছে সত্য, কিন্তু এই জন্য আমেরিকা জিন্দাবাদ বলার সময় এখনো আসেনি। ধৈর্য ধরুন। এই পরিবর্তিত পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিজেদের করাই বুদ্ধিমানের কাজ। ইন্ডিয়ার সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করার কাফফারা আমরা দিচ্ছি না, সেই একই কাফফারা আমরা আর একবার